সুপ্রভাত। বাইরে সকাল হয়ে গেছে, আজান পড়ে গেছে। যারা অন্য অন্য সময়ে আমাকে শুনতে যাচ্ছেন তাদের জন্য শুভ দুপুর, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা। ঐহিককে ধন্যবাদ। ঐহিক এবং ঐহিক বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ। এমন এমন বাধার সময়েও তারা কেমন অদম্য একটা মেজাজ দেখালেন, যাকে উপলক্ষ করে কথা বলার সুযোগ হলো। আমি হামিম কামাল। দ্বিতীয় দশকের মাঝামাঝি সময় থেকে মূলত লিখতে শুরু করি। আমার 4টি বই আছে, 3টি উপন্যাস, একটি গল্পগ্রন্থ। উপন্যাস 3টি যথাক্রমে জঠর, কারখানার বাঁশি, জাদুকরি ভ্রম, আর গল্পগ্রন্থ সোনাইলের বনে। ঐহিক কিছু প্রশ্ন রেখেছে, 2টো প্রশ্ন রেখেছে। তার উত্তরে যাবার আগে একটু আড্ডার মেজাজ তৈরি করি। আমাকে বলেছে যতটা পারি আমাকে ওখানে এই অনুরোধটুকু আছে যে যেন প্রিয় লেখকের লেখা থেকে কিছু পড়ি। আমি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি না পড়ে বলতে চাই একটা গল্প। আমার মনে হয়েছে এটা বললে ভালো হবে। আমি যখন ওই লেখাটা দেখেছি, প্রিয় গল্পকার, তখন আমার মনে হয়েছে একটা কথা, যে ওই প্রিয় গল্পকার তো অনেকেই আছেন, তাদের ভেতর তো অনেককে নিজের অস্তিত্বের অংশ বলে ভাবি। তবে কেউ কেউ আছেন যারা হয়তো ওই ধাপটি অতিক্রম করেননি, কিন্তু রহস্যময় কোনো এক পথে পৌঁছে গেছেন মনের খুব কাছে, এবং তাদের অনেকেই আমার ভাষার নন। তেমনি একজনের নাম আমার মনে পড়েছে, ফু সুংলিং, চৈনিক লেখক এবং পঞ্চদশ ষোড়শ শতকের লেখক, মধ্যযুগীয় বলা চলে। তার একটি গল্প আছে চিয়াওনা। সে চিয়াওনা গল্পটা আমি বলি। খুং নামে একটি ছেলে বেড়াতে বেরোয়। এক আত্মীয় তাকে বলেছিল যে আমার বাড়িতে বেরিয়ে যেও। তো সে নিমন্ত্রণের উপর ভর করে সে কিছু টাকা সম্বল করে বেরোয়, এবং বহু দূর পথ পাড়ি দিয়ে যখন সে আত্মীয়ের বাড়িতে পৌঁছয়, দেখে সে আত্মীয় মারা গেছে, এবং সে বাড়ির আর কেউ তাকে গ্রহণ করলো না। তখন নিরুপায়, তার কাছে তো টাকা পয়সাও শেষ হয়ে গেছে, সে তখন ভাবলো যে পথে কোনোভাবে সেটা সঞ্চয় করা যায় কিনা। পড়াশোনায় খুবই ভালো ছিল, তো ভাবলো যে কোনো একটা বাড়িতে থাকা যায় কিনা, একটা কোথাও সে ব্যবস্থা করে নিতে পারবে। তো যেতে যেতে দেখলো যে একটা পরিত্যক্ত বাড়ি পড়ে আছে। জানলো যে সেটা এক ধনী, এক অভিজাতের বাড়ি, কিন্তু নানা কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে তিনি চলে গেছেন গ্রামে। বাড়িটি এখন ফাঁকা, পরিত্যক্ত। কিন্তু সে বাড়িটির সামনে গিয়ে সে দেখলো যে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তারই বয়সী। সে ছেলেটি তাকে সম্ভাষণ জানালো এবং বলল যে তারা বাড়িটি ফাঁকা ঠিক নয়, বাড়িটির দেখাশোনা এখন তারাই করছে। তো আমাদের খুং যে চরিত্রটি, সে বলল আচ্ছা বেশ, আমি কি এখানে কদিন আশ্রয় পেতে পারি? তো ছেলেটি বলল হ্যাঁ নিশ্চয়ই। তো এই যে সাধারণ একটি ছেলের জীবনের অসাধারণ এক অভিজ্ঞতার দরজা খুলে গেল। কারণ সেই যে বাড়িটিতে ওই যে তরুণকে খুং পেয়েছে, সে এবং তার পরিবার সেখানে ছিল, তারা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ছিল শেয়াল। তারা মানুষের রূপ নিতে পারত। আমি পরবর্তীতে চীন এবং জাপানের অনেক পৌরাণিক লৌকিকতায় আমি এই সম্ভবত এদেরকে ইয়োকাই বলা হয়, এদেরকে পেয়েছি। এবং এই শেয়াল মানুষ, এদেরকে নিয়ে অসাধারণ সব অনুভূতিশীল রচনা তৈরি হয়েছে। তো আমাদের এই খুং সেই বাড়িতে
একটা অপূর্ব সময় কাটালো সেখানে। সেই পরিবারটির সঙ্গে সে এমনভাবে মিশে গেল, ওই তরুণটির সঙ্গে তার বন্ধুত্ব হলো। সে তরুণের একটি বোন, একটি বোনের সঙ্গে তার এক ধরনের রহস্যময় ভালোবাসার সম্পর্ক হলো। এক পর্যায়ে খুংকে বন্ধুত্বের এক নির্ধারণ পরীক্ষা দিতে হলো। সে পরীক্ষায় সে উতরেও গেল, কিন্তু শেষমেশ বিচ্ছেদ এড়াতে পারল না। তো ওই শেয়াল পরিবারটির কাছ থেকে সে আলাদা হয়ে গেল, কিন্তু এমন এক অভিজ্ঞতা নিয়ে ফিরল যেটা তাকে আজীবন তাড়া করবে, আমাকেও। তো ফু সুংলিং এর বইটির নাম হচ্ছে লিয়াও চাইয়ের অদ্ভুত উপাখ্যান, এবং এটা ইংরেজিতে অনুবাদ আছে, লন্ডন থেকে বেরিয়েছিল বেশ আগের। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ স্টোরি ফ্রম আ চাইনিজ স্টুডিও এই নামে সম্ভবত। আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, অসামান্য। আমার নিজের লেখা পড়তে পারি, সেটাও আমি অনুরুদ্ধ হয়েছি। সোনাইলের বনে যে গল্পগ্রন্থটি আছে আমার, সেটার একটা গল্প প্রেমিক হিমালয়, সেটা থেকে গল্প একটু পড়ি। পড়ে আমি চিয়াওনা যেমন বললাম তেমন করে গল্পটা সংক্ষেপে বলতে চেষ্টা করব। তেঁতুলগড়ের পথে অনেকটা এগিয়ে দুপাশে চা বাগানের শ্যামল ক্ষেত যেমন পেরিয়েছি, তেমনি পেরিয়েছি প্রাকৃতিক অনেক ছোট ছোট বন। মানুষের আক্রমণে এরা পিছু হটতে হটতে এখন বোধহয় প্রস্থানের প্রহর গুনছে। লোকের সঙ্গে টুকটাক কথাবার্তা, দুপাশে দৃশ্য দেখা, নিজেদের ভেতর মৃদু আলাপচারিতা, আর থেকে থেকে দ্রুতগামী বাসের বাঁক নেওয়ার কালে রোমাঞ্চিত হওয়া, এসব নিয়ে চলছি। হঠাৎ বাসের বাঁ পাশের জানালাটা দিয়ে দেখা গেল আকাশের একটি পাশে অদ্ভুত সাদা মেঘের সারি কেমন স্থির হয়ে আছে। মুক্তময়ী বলল, দেখো তো, ওটা হিমালয় না? আমি ওর কথা উড়িয়ে দিয়ে বললাম, কই না, এ তো মেঘ, বাতাসের তাগাদা নেই, তাই অমন স্থির। মুক্ত একটু দমে গেল, পিছু হটল না, বলল, যেটুকু মেঘ সে তো আমিও দেখছি, কিন্তু তার পেছনে মেঘের মতো কি যেন, কিন্তু মেঘ না। ওর কণ্ঠে জোর ছিল না, কারণ আমরা দুজনেই আগে শুনেছি পশ্চিম কামরূপের এই অংশে যখন শুধু ভোর কিংবা ভর সন্ধ্যা, আকাশ যখন একেবারেই কুমারী বা রক্তাপ্লুত, তখনই শুধু উত্তরের এক বিশেষ কোণে তাকিয়ে হিমালয় পর্বতমালা দেখা যায়। এভাবে চলার পথে ভর দুপুরে যানবাহনের আসা যাওয়া, ধুলো ধোঁয়া সরে গিয়ে ওই সুবর্ণবতী কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এরপর বাস আরও একবার মোড় নিল। মেঘের জায়গা বদল ঘটল না, কিন্তু আমাদের দৃষ্টিকোণ বদলালো। মুক্তময়ী এবার আমার বাহু খামচে ধরল। আশ্চর্য, ওটা হিমালয়, তুমি বুঝতে পারছো না? আমি ওর কথার দৃঢ়তায় এবার বিভ্রান্ত, তবু মেঘ ছাড়া তাকে আর কিছু বলে মন মানতে চাইল না। বাস এরপর আরও একবার মোড় নিল। এবার আমার চোখে দেবদত্তা ছায়া ফেললেন। আমার দোদুল্যমান মন তার ধমকে চমকে উঠল। শুনতে পেলাম তিনি বলছেন, ঈশ্বরের যত মানসিক প্রক্ষেপণ তাতেও সন্দেহ করতে পারো, কিন্তু জাজ্জল্যমান এ আমাকে নয়। চমকে উঠে মুক্তময়ীর দিকে তাকালাম। দেবদত্তা হিমালয় তখন বাসের ক্ষুদ্র জানালা থেকে সরে গিয়ে স্থান করে নিয়েছেন বিশাল উইন্ডশিল্ডের ওপারে। মেঘের আড়াল এবার আমাকে আর বিভ্রান্ত করতে পারল না। সাদা মেঘ যেমন ছিল, পর্বতচূড়ার তুহিন রাশিও তেমনই সবাক। দুটোরই ফেরানো আলো একসঙ্গে আমার চোখে ধাঁধা তৈরি করেছিল। সেই ধাঁধা যখন ভাঙল, তখন মনে হচ্ছিল দূরের আকাশে বুঝি একটা রাজসভা বসেছে। এ কি সেই হিমালয়, দূর শৈশব থেকে যে আমার মন জুড়ে আছে,
2 কোটি বছর আগে 2 মহাভূখণ্ডের সংঘর্ষে যে জন্মেছে, যার গায়ে বাধা পড়ে মেঘ ঝরিয়েছে বৃষ্টি, আর সেই বৃষ্টি ধোয়া মাটি প্রাচীন থেটিস সাগরের তল উঁচু করে জাগিয়েছে দক্ষিণের এই মহাচর। এ কি সেই হিমালয়, পৃথিবীর গৌরবধন, মহাভারতের পাতায় পাতায় যে উপস্থিত, যত ধারালো রূপকথার যে আদি জন্মস্থল, যত বর প্রাপ্তির তীর্থ, বাংলার মাটি ছুঁয়ে চলা যত আদিম নদীর জঠর, এ কি সেই? এ আমি কি দেখছি? আমার বাহুতে তখন মুক্তময়ী ঝরঝর করে কাঁদছে, আর দূরের ওই রাজসভা তার চোখের জলে দৈব কোনো উপায়ে ভিজে ওঠে, যেন তাকে শুভেচ্ছা জানালো। বিস্ময় অভিভূতা আমার সঙ্গিনীকে যেন শুভেচ্ছা জানালো। এবারও আমার কানে সে ধমকে ওঠা কণ্ঠ যেন বেজে উঠল। হাই মেয়ে, বলল হিমালয়, প্রকৃতির যত বিস্ময় কুসুম আছে তাদের সুঘ্রাণে যেন চিরকাল শ্বাস নিতে পারো, তোমাকে আমি এই বর দিচ্ছি। তুমি আমাকে দেখে যেভাবে চোখ ভিজিয়েছ, তা দেখে আমার পাথর মনে মানব জন্মের স্বাদ জন্মেছে। আমি দেবতাত্মা, সমস্ত সাম্পর্কিক হিসেবের নিকেশ ঘটিয়ে আজ এই মুহূর্ত থেকে তোমার প্রেমিক হলাম। আকাশে স্বর্গ নয়, মর্তের যা সুন্দর, কল্পনার নয় বরং বাস্তবতার যা সত্য, তা ছবি হয়ে আছে, নিচটা তার হাওয়ায় মেলানো। মনে হয় এই বুঝি পুরোটা মিলিয়ে গেল। আমি যেন কি এক অসম্ভব বিষয় নিয়ে কার ওপর ঈর্ষান্বিত হয়ে উঠলাম। কাকে ঈর্ষা করছি? হিমালয়কে? মনের গভীরে কি এক বিক্রিয়া চলছে তার সবটা আমি জানি না। তবে এরপর যেখানে গিয়েছি, যত দূরেই তা হোক, যখনই দেখেছি দূর থেকে হিমালয় মুক্তময়ীকে দেখছে যেন সারাটা পথ তার দর্শন ভিখারি, মনে হয়েছে নতুন প্রেয়সীকে চোখের আড়াল করতে হিমালয় অপারগ। এখানে গল্পের নাম প্রেমিক হিমালয়। তো উত্তম পুরুষ যে বর্ণনা করছে, তার সঙ্গিনী যখন আকৃষ্ট হয়ে গেল, ঝরঝর করে কাঁদলো, হিমালয়ও তাকে প্রেমিকা গান করলো। কিন্তু একটা দুর্ঘটনা ঘটল। কতগুলো ছোট শিশু সাইকেল চালাচ্ছিল, তাদের একজন বাসের নিচে চাপা পড়ল। সেই রাস্তায়, যে রাস্তায় দাঁড়িয়ে ওরা, যে রাস্তায় বাস চলছিল এবং তারা উইন্ডশিল্ড দিয়ে হিমালয় দেখছিল, সেই বাসের নিচেই একটি শিশু যখন চাপা পড়ে, তখন এই যে মুক্ত, যার কথা বর্ণিত, সে মুক্তর মনে একটা অদ্ভুত আবহের সৃষ্টি হলো। তার মনে হলো যেন একটু আগেও যে সুন্দর যে দেবতাত্মাকে সে এত ভালোবাসছিল, তার সামনে এমন একটা রক্তাপ্লুত ঘটনা ঘটে গেল। কাকে অভিযোগ করবে? সমস্ত অভিযোগ গিয়ে পড়ল সে পাহাড়ের উপর, এবং মুক্ত আর হিমালয়কে তখন দেখতে পাচ্ছিল না। তাকে দেখলেই তার সেই রক্তাক্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এবং সেই যে হিমালয় মেঘে নিজেকে ঢেকে নিল, যতদিন ওরা ছিল, পরবর্তীতে পশ্চিম কামরূপ বলেছি যে জায়গাটিকে, সেখানে যতদিন ওই দম্পতি ছিল ততদিন হিমালয় আর দেখা দেয়নি। আমার একেবারেই যাপন সম্বন্ধে কিছু বলি। সেটি হচ্ছে আমার জন্ম ঢাকায়, ঢাকার একটি প্রান্তিক শহর রূপনগর সেখানে, এবং আমার বাড়ি থেকে চিড়িয়াখানা দূরে ছিল না, এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা, এবং প্রায় সকালে বাঘের ডাকে আমার ঘুম ভাঙত। বাঘের ডাকে ঘুম ভাঙত, এবং আমি যখন দরজা খুলে বাইরে দাঁড়াতাম, আমি পশ্চিমে দেখতে পেতাম এরকম বনের এক দেয়ালের মতো, মেঘের দেয়ালের মতো সারি। সেটি হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি অংশ, এবং উদ্ভিদ উদ্যানের এই উত্তর অংশ সেটি অনেকটাই পরিত্যক্ত হয়ে পড়েছিল। প্রায় গত 4 দশক ধরে ওদিকে খুব একটা পরিচর্যার ছোঁয়া ছিল না বলে গাছপালা
তার নিজের মতো করে বেড়ে একটা অরণ্যের পরিবেশ তৈরি করেছিল। সেখানে আমি দেয়াল ভেঙে ঢুকে যেতাম। তার ওপারে তুরাগ নদ, ওই তুরাগ নদের পাড়ে ঝলমলে আলোর ভেতর আমার অনেক চমৎকার সময় কেটেছে। আমি আবার সেই সমস্ত চমৎকারিত্বকে প্রবাহিত করে দিতে চাই আপনাদের কাছে, পাঠকের কাছে। এবং আমি আমার লেখা যদি সবার মনে স্থান পায়, তো আমার এই মানব জন্ম সার্থক হবে।